আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাজেশন ক্লাসে। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। অনেকেই কমেন্ট করছো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সকলের সালাম গ্রহণ করে নিচ্ছি। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং ক্লাসটা তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। দ্রুত বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং ক্লাসটা দ্রুত মেনশন করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাইকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসে যুক্ত হয়েছো এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব শুরু করেন। হ্যাঁ, শুরু করছি। তো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি প্রথমে বলে রাখি, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দিব। কোন টপিকসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কোনগুলো তোমরা পড়বে, কোনগুলো পড়লে তোমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, কোনগুলো স্কিপ করবে, এই বিষয়গুলো ধারণা দিব। তার সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে? তো সবাই একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করা হলে, শেয়ার করা হলে লিখবে শেয়ার ডান। ওকে, বস এসে গেছি। থ্যাংক ইউ। ওকে, আজকেও কিন্তু ক্লাস শেয়ার করলে তোমাদের জন্য উপহার আছে। সেই উপহারটা হচ্ছে তোমাদের জন্য স্পেশাল পিডিএফ আছে। যারা শেয়ার করবা, শেয়ার করার সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে জানাবা, ইনশাল্লাহ তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব। ওকে, বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি? একটু খেয়াল করো। বলছে বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি, মনে রাখবা ট্রাজেডি মানে কি বলো তো? বাংলা সাহিত্যে প্রথম এমসিকিউ আমরা 10টা এমসিকিউ আলোচনা করব, তারপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সাজেশন দিব। সবাই একটু আমাকে বলো তো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাজেশন আমরা দিব। প্রথমে আমরা 10টা এমসিকিউ আলোচনা করব, তারপর তোমাদেরকে আমরা একটা সাজেশন দিব। ওকে, তো সবাই একটু আমাকে বলো তো এটা রাইট অ্যান্সার কী হবে? বলো, বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি? 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 সবাই একটু কমেন্ট করো, বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি? ট্রাজেডি মানে হচ্ছে আমরা যেটা জানি যে দুঃখ, কষ্ট, করুণ রসে, মানে রস যদি বলি, বাংলা সাহিত্যের রস হিসাব করলে, এটা যদি রসের হিসাব করি তাহলে এটা হবে করুণ রস। কোন রস? করুণ রস। করুণ রসে লেখা। এটা কোন রসে লেখা? করুণ রসে লেখা। তাহলে একটু খেয়াল করো, চিন্তা করো, বাংলা সাহিত্যে এই যে ট্রাজেডি বলছে, ট্রাজেডি এখানে আছে কি? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, সধবার একাদশী, আছে নীল দর্পণ। একটু খেয়াল করি, সধবার একাদশী এটা হচ্ছে একটা প্রহসন। সধবার একাদশী, শর্মিষ্ঠা এটা না, নীল দর্পণ এটা দীনবন্ধু মিত্রের লেখা। এখানে কৃষ্ণকুমারীর নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক। বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক। নীল দর্পণ ঐতিহাসিক, সধবার একাদশী হচ্ছে প্রহসন, শর্মিষ্ঠা হবে না, হবে রাইট অ্যান্সার হবে কৃষ্ণকুমারী। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে কৃষ্ণকুমারী। রাইট অ্যান্সার কী হবে? কৃষ্ণকুমারী।
রাইট অ্যান্সার কী হবে? কৃষ্ণকুমারী। রাইট অ্যান্সার কী হবে? কৃষ্ণকুমারী। রাইট অ্যান্সার কী হবে? কৃষ্ণকুমারী। যাদের উত্তর রাইট হয়েছে তোমরা সবাই একটু একটা লাভ ডিরেক্ট দাও, আর যাদের উত্তর হয় নাই তারা একটা সেট ডিরেক্ট দিয়ে একটা কী করবা, সেট ডিরেক্ট দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। রাইট অ্যান্সারটা একটা সেট ডিরেক্ট দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্ন বলছে যে তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? এখানে এই কিটা কোন পদের প্রকাশ, কোন প্রকার পদ? এই কিটা কোন প্রকার? এই কিটা কোন প্রকার? প্রশ্নবাচক, অব্যয়বাচক, সর্বনাম না বিশেষণ? এই কিটা কি? এই কিটা কি বলো তো? এই কিটা কি? এই কিটা কি? তোমার নাম কি? তোমার নাম কি? এটা কি প্রশ্নবাচক, অব্যয়, না সর্বনাম, না বিশেষণ? এই কিটা কি? এই কি বলতে তুমি কি বুঝো? দেখো, আমরা বলি ক রসিকার কি, আমরা আবার লিখি ক দীর্ঘিকার কি। এই দুইটা কি এর মধ্যে একটা পার্থক্য আছে। দুইটা কি এর মধ্যে কি আছে? একটা বিস্তর পার্থক্য আছে। ওকে, একটু খেয়াল করি। দেখো, বলছে প্রশ্নসূচক, অব্যয়সূচক, সর্বনাম, আর একটা হচ্ছে বিশেষণ। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? এই কি দিয়ে কি বুঝায়? এই কি দিয়ে কি বুঝায়? সবাই বলো তো, এই কি দিয়ে কি বুঝায়? এই কি দিয়ে কি বুঝায়? প্রশ্নসূচক, অব্যয়সূচক, সর্বনাম না বিশেষণ? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? অনেকেই কমেন্ট করতেছে সর্বনাম। ওকে, একটু আমরা দেখি। মনে রাখবা, আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলি, মনে রাখবা কিভাবে। দেখো, আমি যদি বলি তুমি কি খাবা, এটার প্রশ্নের উত্তর কি হবে জানো? এটার প্রশ্নের উত্তর যাও, আমি আরেকটা লিখে নিই, তুমি কি খাবা। ওকে, দুইটাই প্রশ্ন করলাম। আমি 1 নম্বর প্রশ্ন লিখলাম তুমি কি খাবা, 2 নম্বর প্রশ্ন লিখলাম তুমি কি খাবা। দেখো, এইখানে কয় রস্যিকার ব্যবহার করা হয়েছে, আর এখানে কয় দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে। কয় রস্যিকার আর আছে কয় দীর্ঘিকার। যখন প্রশ্ন করবে তুমি কি খাবা, এই যে রস্যিকার দিয়ে প্রশ্ন করলে রাইট অ্যান্সার হবে হা অথবা না। হা অথবা না। তাহলে দেখো, যে প্রশ্নগুলো করা হয় কি রস্যিকার দিয়ে, কয় রস্যিকার দিয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর হবে হা অথবা না। হা অথবা না। আর যেই প্রশ্নগুলো করা হয় কয় দীর্ঘিকার দিয়ে, সেখানে প্রশ্নের উত্তরটা হবে তুমি কি খাবা। তুমি কি খাবা? আমি লিখবো আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো, অথবা আমি লিখবো আমি চটপটি খাবো, অথবা আমি ফুচকা খাবো। একটু খেয়াল করো, তাহলে একটু চিন্তা করো যে এখানে বলছে তুমি কি খাবা, কয় দীর্ঘিকার দিয়ে প্রশ্ন হলে এটা হবে বিস্তারিত। এটা কি হবে? এটা হবে বিস্তারিত। এটা সংক্ষিপ্ত হা বা না দিয়ে উত্তর দেওয়া যাবে না। তাহলে আমি বললাম যেই প্রশ্নে কয় রস্যিকার থাকবে, সেখানে তুমি হা বা না দিয়ে উত্তর দিবা। অথবা মাথা নেড়ে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় সেগুলোকে বলা হয় কয় রস্যিকার কি। সেগুলো কি? কয় রস্যিকার কি। আর যেখানে কয় দীর্ঘিকার থাকবে সেখানে বিশ্লেষণমূলক উত্তর হবে। এখন এখানে প্রশ্ন করছে তোমার নাম কি, তুমি কি বলবা হা অথবা না? না, এখানে হা অথবা না বলা যাবে না। এখানে কি বলতে হবে? এখানে এক্সপ্লেন করতে হবে আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম মজনু, আমার নাম লায়লা, ঠিক আছে, এরকম নাম হবে। তো এখন একটু চিন্তা করো, তোমার নাম কি কি একটু চিন্তা করো। আমার নাম, মনে করো আমি লিখলাম আমার নাম রাশেদ। হ্যাঁ, মনে করার দরকার নেই, আমার নাম রাশেদই, কোনো সমস্যা নেই। দেখো, আমার নাম রাশেদ, এই রাশেদের পরিবর্তে কি বসছে? রাশেদের পরিবর্তে কি বসছে? তার মানে এই রাশেদটা কি? রাশেদটা হচ্ছে বিশেষ্য। রাশেদ কি? এখানে রাশেদ হচ্ছে বিশেষ্য বা নাউন। ইংরেজিতে আমি যদি বলি তাহলে হচ্ছে নাউন, বাংলায় বললে হবে কি? বিশেষ্য। বাংলায় বললে হবে বিশেষ্য। আর আমরা জানি বিশেষ্যের পরিবর্তে যদি অন্য কোনো পদ বসে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সর্বনাম। সেখানে কি বলা হয়? সেটাকে বলা হয় সর্বনাম। তাহলে দেখো, এখানে আমার নাম, এই কিটা কার পরিবর্তে বসছে? অফকোর্স নাউনের পরিবর্তে বসছে। যদি নাউনের পরিবর্তে কয় রস্যিকার কি, মানে জাস্ট নাউনের পরিবর্তে যদি কোনো কিছু বসে সেটাকে বলা হয় সর্বনাম বা প্রোনাউন। ইংরেজিতে বলা হয় প্রোনাউন, বাংলায় বলা হয় সর্বনাম। তার মানে আমার নাম রাশেদ, আমার নাম লায়লা, আমার নাম পরিমণি, আমার নাম জায়েদ খান, বা আমার নাম, মনে করেন যদি আমি এরকম বলি যে আমার নাম
আপনাদের নাম বসাই দেন, ঠিক আছে, যার যা নাম আছে বসাই দেন। তাহলে দেখেন এই যে কিটা বসছে, কিটা কোথায় বসছে, এই কিটা বসছে আপনার নামের পরিবর্তে, আর নামের পরিবর্তে যা বসে তাকে কি বলে, সর্বনাম বলে। নামের পরিবর্তে যা বসে তাকে কি বলে, সর্বনাম বলে। ওকে গুড। তাহলে যারা সর্বনাম উত্তর দিচ্ছেন তারা সবাই একটা করে লাভ রিয়েক্ট কমেন্ট করেন। যারা সর্বনাম উত্তর দিচ্ছেন আগে থেকে, আমি পড়ানোর আগে যারা সর্বনাম উত্তর দিচ্ছেন তারা সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন, একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন। এই যে আমি কমেন্ট করে দিচ্ছি, দেখেন একটা লাভ রিয়েক্ট কমেন্ট করবেন। যাদের উত্তর আমি বলার আগেই সঠিক হয়েছে তারা সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন। সবাই কি করেন, একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন। না আমি অনেকগুলো লাভ রিয়েক্ট কমেন্ট করে দিছি। যাদের উত্তর সঠিক হয়েছে তারা সবাই একটা করে লাভ রিয়েক্ট কমেন্ট করেন। ওকে, এরপরের প্রশ্ন আমরা যাই। এরপরে বসতে সেতার, সেতার কোন সমাস, সেতার কোন সমাস, একটু প্রশ্নটা দেখেন। বলছে সেতার কোন সমাস, সেতার কোন সমাস, সবাই কমেন্ট করেন। সেতার কোন সমাস, সেতার কোন সমাস। আমার নাম মির্জাফর। ওকে ঠিক আছে, ও মির্জাফর ক্লাস করতেছ। ওকে, সেতার কোন সমাস, সেতার কোন সমাস, সেতার কোন সমাস, সবাই একটু বলো সেতার কোন সমাস, সেতার কোন সমাস, সেতার, সেতার, সেতার কোন সমাস, সবাই একটু বলো তো সেতার কোন সমাস। এখানে একটু দেখি, প্রথমে আছে অলুক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস, বেদীকরণ বহুব্রী সমাস এবং সমানাধিকরণ বহুব্রী সমাস। তার মানে অফকোর্স এটা এটা হচ্ছে বহুব্রী সমাস। এই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, বা এই নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই। এটা কি সমাস, এটা হচ্ছে বহুব্রী সমাস, এই নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তবে এখানে আমার মাথায় রাখতে হবে এখানে অলুক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী, না বেদীকরণ বহুব্রী, না সমানীকরণ বহুব্রী। এখন প্রথমে আসি আমি অলুক বহুব্রীতে। অলুক বহুব্রী মানে কি, যে সমাসে বিভক্তি লোপ পায় না, যে সমাসে কি পায় না, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অলুক বহুব্রী সমাস। যেমন দেখো সেতার, সেতার দিয়ে কি বোঝায়, সে বোঝায় না তার বোঝায়, সেও বোঝায় না তারও বোঝায় না, সেও বোঝায় না তারও বোঝায় না, কি বোঝাচ্ছে, সে তার আছে যার, ব্যাস বাক্য হচ্ছে সে তার আছে যার, অথবা এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় বাদ্যযন্ত্র বোঝায়, কি বোঝায়, বাদ্যযন্ত্র বোঝায়, বাদ্যযন্ত্র বুঝায়। এটা ব্যাস বাক্য কি, সে তার আছে যার বাদ্যযন্ত্র। এটা হচ্ছে সংখ্যাবাচক, একটু খেয়াল করো, সংখ্যাবাচক, সংখ্যাবাচক, এটা কি বাচক, সংখ্যাবাচক বহুব্রী সমাস। এটা কোন বাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস। রাইট অ্যান্সার কি হবে বলো তো বাচ্চারা, এটা কি হবে, রাইট অ্যান্সার কি হবে, এটা হবে সংখ্যাবাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস। সে একটু খেয়াল করো, সে তিন তার, আমরা বলি না সে তার মানে কি, তিন তারের সমাহার, তিন তারের সমাহার, আমরা মনে করি তিন তারের সমাহার, আসলে না, এটা তিন তারের সমাহার হবে না। ভাইয়া ক্লাসের পিডিএফ দেওয়ার কথা, ভাইয়া ক্লাসের পিডিএফ মানে আমাদের সাজেশন পিডিএফ আমরা দিছি, বিরোচন অংশের একটা পিডিএফ দিছি, আপনারা কি পান নাই? আমি সমাসে প্রচুর খারাপ, সমাস পারি না। ওকে ঠিক আছে, আমরা সমাসের ক্লাস নেব, কোনো সমস্যা নেই, সমাসের ক্লাস আমাদের হবে। ওকে, তো আমরা দেখি, আমরা সে তার, অনেকে আমরা বলি তিন তারের সমাহার, তিন তারের সমাহার, না এটা ভুল, তিন তারের সমাহার হবে না। কারণ আমরা জানি সমাহার থাকে কোনগুলোতে, সমাহার থাকে আমাদের দ্বিগু সমাসে। কোন সমাসে, দ্বিগু সমাসে। দ্বিগু সমাসে কি হয়, দ্বিগু সমাসের শুরুতে সংখ্যা থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। যেমন আমরা যদি বলি পঞ্চবটি, শুরুতে সংখ্যা এবং শেষে কি আছে, বটি, মানে বট গাছটা প্রধান আছে। তাহলে পরপদ প্রধান এবং শুরুতে সংখ্যা থাকলে সেটা কোন সমাস, সেটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস। সেটা কি সমাস, দ্বিগু সমাস। কিন্তু এখানে খেয়াল করি, এখানে কিন্তু আমাদের এরকম নাই, এখানে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না এবং কি শুরুতে সংখ্যা এরকম বোঝাচ্ছে না। পূর্বপদ এবং পরপদকে না বুঝে যদি অন্য একটা পদকে বুঝে সেগুলোকে বলা হয় বহুব্রী সমাস, সেগুলোকে কি বলা হয়, বহুব্রী সমাস। আর যেহেতু এটা সংখ্যা নির্দেশ করতেছে এর জন্য এটাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী সমাস, তিন তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। ওকে, এরপর আসি, কোনটি ভাববাচক বিশেষ্য, কোনটি ভাববাচক বিশেষ্য, একটু খেয়াল করে দেখো কোনটা ভাববাচক বিশেষ্য, সবাই একটু কমেন্ট করে জানাও তো কোনটা ভাববাচক বিশেষ্য, সংখ্যাবাচক বহুব্রী। ওকে ফাইন, একটু আসো, কোনটা ভাববাচক বিশেষ্য, একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো কোনটা ভাববাচক বিশেষ্য, কোনটি ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, কোনটি ভাববাচক বিশেষ্য। দেখো বিশেষ্য মানে কি, বিশেষ্য মানে হচ্ছে নাউন, মানে নাম। কিন্তু দেখো সৌন্দর্য, এটা তো বিশেষ্যই না, সুন্দর বিশেষ্য, সৌন্দর্য একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হবে না। সৌরভ,
সৌরভ দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হবে না। নয়ন, হ্যাঁ নাউন বুঝায়, বিশেষ্য, কিন্তু এটা কি ভাববাচক বিশেষ্য? না, এটা ভাববাচক বিশেষ্য না। শয়ন, শয়ন মানে হচ্ছে ঘুমানোর একটা স্টাইল, ঘুমানো, শয়ন মানে হচ্ছে ঘুমানো, শয়ন মানে কি ঘুমানো, শয়ন মানে হচ্ছে ঘুমানো, ঘুমানো নাকি না শয়ন জেগে থাকা, কি বোঝায়? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা ক্রিয়ার নাম, মানে ভাব, ভাব বোঝাচ্ছে। কেমন অবস্থায় ছিল লোকটা? শয়ন ছিল, শয়ন অবস্থায় ছিল, তার মানে এটা হচ্ছে ভাব। এটা কি? এটা হচ্ছে ভাব, তার মানে এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এটা কি? ভাববাচক বিশেষ্য। ওকে, এরপরে আমরা আসি, আছে যথারীতি সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কোনটি? যথারীতি, যথারীতি, এই যথারীতির ব্যাসবাক্য, ব্যাসবাক্য কোনটি? যথারীতির ব্যাসবাক্য কোনটি? যথারীতির ব্যাসবাক্য কোনটি? সবাই একটু কমেন্ট করো, যথারীতি আর ব্যাসবাক্য কোনটি? যথারীতি এই শব্দের ব্যাসবাক্য কোনটি? যথারীতি এর ব্যাসবাক্য কোনটি? আছে যথার্থ রীতি যা, যা যথার্থ তাই রীতি, রীতিকে অতিক্রম না করা বা অতিক্রান্ত না করা, যথাযথ রীতি। রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো তো, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো তো, রাইট অ্যান্সার কী হবে? দেখো যথারীতি, রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো, যথারীতি রাইট অ্যান্সার কী হবে? 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 রীতিকে অতিক্রান্ত না করা, রীতিকে অতিক্রান্ত না করা, রীতিকে অতিক্রান্ত না করা, রীতিকে অতিক্রান্ত না করা। 85% মানে 85 ও 85C 100%। ওকে 100% যেহেতু বলছো, ওকে ফাইন, তুমি 100% বলছো, তার মানে 85 হচ্ছে সি, রীতিকে অতিক্রান্ত না করা বা অতিক্রম না করা, রীতিকে অতিক্রম না করা, রীতিকে অতিক্রম না করা, রীতিকে অতিক্রম না করা। গুড, ভেরি গুড। যারা যারা এই প্রশ্নটা তোমাদের সঠিক হয়েছে সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো, সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। আর যাদের ভুল হয়েছে তারা একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। যাদের হয়েছে সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো, সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। ওকে, এরপরে আসি আমরা, এরপরে দেখি, আমরা বলছি সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ, সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায় এবং আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলছে সমাজ শিল্পী, সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে পরিচিত কে? সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে পরিচিত কে? 86 নাম্বার প্রশ্ন বলছে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ কে? সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ কে? দেখো আছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো, পূর্ণা কমেন্ট করো, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? 86 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সার কী হবে? 86 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো। মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে অনেকে। চমচম পার্থ, এই চমচম পার্থ চলে আসছো, জিলাপি পার্থ থেকে চমচম হয়ে গেছো। ওকে, ফাতেমা আক্তার লিখেছে, হুমায়রা লাভ রেক দিয়েছে। শাহরিয়ার তালুকদার বি লিখেছে, অপশন বি। আমাদের সাথে আছে এমডি সাব্বির রহমান লাভ রেক দিয়েছে, অনেকগুলো কমেন্ট করেছে। ওকে, থ্যাংক ইউ। তরিকুল ইসলাম আসো আমাদের সাথে। ইসমাত আরা রুমি আমার রেগুলার স্টুডেন্ট, আমাদের সাথে দেখতে পাচ্ছি। আরও অনেকে যুক্ত আছে, মির্জাফরও যুক্ত আছে আমাদের সাথে। ওকে ফাইন। হেনা কোথায়? হেনাও যুক্ত আছে, হেনা ইয়াসমিন যুক্ত আছে আমাদের সাথে। ওকে ফাইন, আমরা একটু দেখি, এখানে আছে সমাজ বাস্তবতার কবি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সমাজের মানুষদেরকে নিয়ে লিখলো, সমাজের বাস্তবতা সবচেয়ে বেশি তুলে ধরেছেন কে? সবচেয়ে বেশি মানুষের সামনে সমাজ বাস্তবতা তুলে ধরেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো মূলত তিনি সবচেয়ে বেশি তার চমৎকার, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের যদি গুরুত্বপূর্ণ রচনা সামগ্রীর মধ্যে বলি তাহলে হবে ছোট গল্প। মানিক সবচেয়ে বেশি ছোট গল্প লিখছে, মানিক প্রচুর পরিমাণ ছোট গল্প লিখছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ছোট গল্পগুলো আছে, ছোট গল্পগুলোর মধ্যে সবসময় সমাজের বাস্তবতার চিত্রগুলো সবসময় ফুটিত হয়েছে। এর জন্য বলা হয় সমাজ বাস্তবতার কবি কাকে বলা হয়, বা সমাজ বাস্তবতার শিল্পী কাকে বলা হয়? সমাজ বাস্তবতার শিল্পী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে মানিক বন্দ্যোপাধ্যায়। রাইট অ্যান্সার কী হবে? মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, এরপর আসি আমরা 87 নম্বর প্রশ্ন, সত্য বই মিথ্যা বলিব না। এখানে বই কি বলছে? সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা মানে সত্য বলি মিথ্যা বলিব না। এখানে একটু খেয়াল কর, সত্য করে বলো তো,
এই প্রিয় শিক্ষার্থীরা সত্য করে বলো তো, এই যে বলছে সত্য বই মিথ্যা বলবো না, তোমরা সত্য বইলো মিথ্যা বইলো না, কারা কারা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও সবাই একটু কমেন্ট করো তো, আর ইউ লিখে কমেন্ট করো তো। কারা কারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তোমরা একটু আর ইউ লিখে কমেন্ট করো তো। কারা কারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, এই যে সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, কারা কারা চান্স পাইতে চাও একটু কমেন্ট করো। আর যারা গুচ্ছতে চান্স পাইতে চাও তোমরা একটু জিএসটি লিখে কমেন্ট করো তো, দেখি কারা কারা আজকে এই ক্লাসে কারা কারা এই গুচ্ছ অথবা জিএসটিতে চান্স পাইতে চাও। কখন ক্লাস শুরু হলো? আমাদের ক্লাস 11টায় শুরু হয়, ফ্রি ক্লাসগুলো আমাদের 11টায় শুরু হয়, ঠিক আছে, রেগুলার 11টায় শুরু হয়। আমি মাঝখানে কিছুদিন সিক ছিলাম, যার কারণে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, 2টা ক্লাস কন্টিনিউ হয় নাই। তো তোমরা একটু যারা যারা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও সবাই একটু আর ইউ লিখে কমেন্ট করো। আর যারা জিএসটিতে চান্স পাইতে চাও, গুচ্ছে জিএসটিতে চান্স পাইতে চাও তোমরা একটু জিএসটি লিখে কমেন্ট করো। যারা জিএসটিতে চান্স পাইতে চাও তোমরা একটু জিএসটি লিখে কমেন্ট করো, জিএসটি লিখে কমেন্ট করো। দেখি কারা কারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছে চান্স পাইতে চাও। আর তোমাদেরকে আমি বলি রিকোয়েস্ট, আমার একটা রিকোয়েস্ট যে তোমরা রেগুলার ক্লাস করো কিন্তু আমাদের শিক্ষা পেজে ফলো দাও না, এর জন্য তোমরা কিন্তু রেগুলার নোটিফিকেশন পাও না, ঠিক আছে। তো তোমরা যারা যারা আমার সাথে শিক্ষার্থী বন্ধুরা আছো তোমরা অফকোর্স আমার শিক্ষা পেজটা, শিক্ষা, এই যে শিক্ষা, এই শিক্ষা লিখবা, এই শিক্ষা পেজটাতে একটু ফলো দাও, সবাই একটু শিক্ষা পেজটাতে ফলো দাও। আমাদের রিচ ইদানিং খুব কম মনে হচ্ছে, তোমরা একটু শিক্ষা পেজটা ফলো দাও, শিক্ষা পেজ থেকে রেগুলার ক্লাস হবে, কন্টেন্টগুলো আসবে, তোমরা সবাই একটু শিক্ষা পেজটাকে ফলো দাও। আর সবাই একটু আর ইউ লিখে কমেন্ট করো তো, আর ইউ অর জিএসটি। ওকে ফাইন, তোমরা দেখতে পাচ্ছি সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছে চান্স পেতে চাও। আজকের ক্লাসে কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন টপিকসগুলো পড়বা এবং কোন টপিকগুলোর থেকে বিগত বছরের প্রশ্ন আসছে আমি এগুলো একদম ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে। আমাদের ক্লাসেই আছে, আজকে স্লাইডে আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সাজেশনটা আছে। ওকে, এরপর একটু আসি আমরা, এরপরের প্রশ্নে আমরা আসি। এরপরের প্রশ্ন, সরি এটা তো বলি নাই, হ্যাঁ সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, এটা কি? সত্য বই মিথ্যা বলিব না। আমরা জানি শব্দের শেষে, বিভক্তির শেষে বা শব্দের শেষে পূর্ণ শব্দ বসলে যদি কোনো বাক্য সংগঠিত করে তাকে বলা হয় অনুসর্গ, তাকে কি বলা হয়? অনুসর্গ। তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অনুসর্গ। রাইট অ্যান্সার কি হবে? অনুসর্গ। রাইট অ্যান্সার কি হবে? অনুসর্গ। রাইট অ্যান্সার কি হবে? অনুসর্গ। তার মানে আমরা বলছি সত্য বই মিথ্যা বলিব না, সত্য বলি মিথ্যা বলিব না। এখানে বইটা কি? বইটা হচ্ছে অনুসর্গ। বইটা কি? অনুসর্গ। এরকম করে আমি যদি বলি যে ফাহিমের সাথে নাচিছে পরিমণি, আমি বললাম ফাহিমের সাথে নাচতেছে পরিমণি, তাহলে একটু চিন্তা করো, আমি বললাম ফাহিমের, এই যে তোমাদের ফাহিম স্যার, ঠিক আছে, ফাহিম স্যারের সাথে বা ফাহিমের সাথে, ফাহিমের সাথে জাস্ট, ঠিক আছে, ফাহিমের সাথে সাথে নাচিছে পরিমণি, নাচিছে পরিমণি, নাচিছে, ঠিক আছে, একটু খেয়াল করো, নাচিছে পরিমণি, তাহলে এই যে ফাহিমের সাথে, তাহলে এই সাথেটা কি? এই সাথেটা হচ্ছে অনুসর্গ। সাথেটার নাম কি? এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ। তাহলে ফাহিমের সাথে নাচিছে, ফাহিমের সাথে নাচিছে পরিমণি, তাহলে এই পরিমণিটা হচ্ছে একটা নাউন, কোনো সমস্যা নাই। আর ফাহিমও নাউন, কিন্তু ফাহিমের সাথে কি আছে? এর বিভক্তি যুক্ত আছে, এর বিভক্তি যুক্ত আছে, তাহলে বিভক্তির পরে যা বসে তাকে কি বলে? অনুসর্গ বলে। অনুসর্গ কি আছে? অনুসর্গ নিজস্ব অর্থবাচকতা আছে, কিন্তু উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থবাচকতা নাই, উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু অনুসর্গের অর্থবাচকতা আছে। তাহলে অনুসর্গ, এই সাথেটা হচ্ছে অনুসর্গ। সাথেটা কি? অনুসর্গ। আমি যদি বলি মাথার উপরে নীল আকাশ, আমি বললাম মনে করো মাথার উপরে, উপরে নীল আকাশ, ঠিক আছে, তাহলে এই উপরেটা কি? এটা র বিভক্তির পরে বসছে, উপরে, তাহলে এটা উপরেটা হচ্ছে একটা উপরেটা হচ্ছে একটা অনুসর্গ। উপরেটা কি? উপরেটা হচ্ছে একটা অনুসর্গ। অনুসর্গ, অনুসর্গ, ঠিক আছে, তাহলে উপরেটা কি? উপরেটা হচ্ছে একটা অনুসর্গ, ঠিক আছে। তাহলে খেয়াল করি, তাহলে দেখো আমি যদি বলি মাথার উপরে নীল আকাশ, তাহলে এই উপরেটা হচ্ছে অনুসর্গ, তাহলে সত্য বই মিথ্যা বলিব না, এই বইটা কি? বইটা হচ্ছে একটা অনুসর্গ। বইটা কি? বই হচ্ছে একটা অনুসর্গ। বই কি? একটা অনুসর্গ। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন, এরপরে আসি আমরা। বলছে কেঁচো গুন্ডুস বাগধারা শব্দের অর্থ কি? দেখো আমরা কিন্তু তোমাদেরকে বাগধারা
আজকে ক্লাস যে 10টা শেয়ার দিবা এবং 10 জন বন্ধুকে মেনশন করবা, এখন মেনশন করবা, তোমাদেরকে আমি ধরে ধরে প্রত্যেককে আমি বাগধারার একটা সাজেশন দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাগধারার একটা সাজেশন দিব। বাগধারা মানে তোমাকে আমি গুরুত্বপূর্ণ বাগধারার একটা পিডিএফ দিব, তুমি এই পিডিএফটা পড়বা, এর বাইরে থেকে আর কোনো কিছু আসবে না। পিডিএফ দিলেন না, এই পিডিএফ দেয় নাই, কে বলছে রে? এই পুরুবি আক্তার, পিডিএফ দেয় নাই, পিডিএফ পাও নাই, তুমি এখন আমার 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 এখন হোয়াটসঅ্যাপে নক দাও, এই হৃদয় পিডিএফটা ওরে এখন দিয়ে দাও, 018144443392 এই নাম্বারে এখন তুমি নক দেবে, এখন তোমাকে পিডিএফ দিয়ে দিবে, আমার এডমিন এখন তোমাকে পিডিএফ দিয়ে দিবে। হৃদয় তুমি এই যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যে নক দিবে তাকে তুমি এই পিডিএফটা দিয়ে দিবা, ঠিক আছে? আমাদের বিরোচন অংশের পিডিএফটা দিয়ে দিবা, ওকে? যারা এখনও বিরোচন অংশের পিডিএফ পাও নাই, যারা এখনও বিরোচন অংশের পিডিএফ পাও নাই, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা একটু ভালোভাবে পড়বা। 018144443392 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, তোমাকে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওকে? দেখো কেঁচো গুন্ডুস বাগধারা শব্দ, বাগধারাটির অর্থ কী? আমি বাগধারার জন্য তোমাদের জন্য স্পেশাল একটা পিডিএফ বানাইছি, বাগধারার পিডিএফ বানাইছি। আমি আরেকটু কাজ করতেছি, গুরুত্বপূর্ণ যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার মতো এগুলো যাচাই বাছাই করতেছি। তোমাদের আজকের ক্লাসের গিফট এই একটা পিডিএফ, যে পিডিএফটা তোমার জন্য হইতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে 2টা নাম্বার বা 1টা নাম্বারের একটা ফসল, তুমি 1 নাম্বার নিশ্চিত এখান থেকে পাবা, গুচ্ছ অথবা রাবিতে। তুমি যদি একবারই পড়ো তাহলে 2টা প্রশ্ন তোমার জন্য কমন হয়ে যাবে। তাহলে দেখো বাগধারার জন্য তোমাদেরকে একটা পিডিএফ দিব, আমি দিতে চাই স্পেশালি। তো তোমরা সবাই একটু এই ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করো, 10টা শেয়ার 10টা বন্ধুকে মেনশন করলে তুমি কিন্তু পেয়ে যাবা আজকের এই বাগধারার স্পেশাল পিডিএফটি, ওকে? দেখো কেঁচো গুন্ডুস বাগধারাটি সঠিক অর্থ কী? কেঁচো গুন্ডুস বাগধারাটি সঠিক অর্থ কী বলো তো? কেঁচো গুন্ডুস বাগধারাটি সঠিক অর্থ কী? সঠিক অর্থ কী? কেঁচো গুন্ডুস বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ। সঠিক অর্থ কী? পুনরায় আরম্ভ। এই নুসরাত নক দিছে, দেখো হৃদয়, তুমি একটু আমাদের এই বিরোচন অংশের পিডিএফ শিটটা দিয়ে দাও। হৃদয় দিছ? ওকে, দিয়ে দাও। যাদের পিডিএফ পাও নাই তারা একটু এই নাম্বারে নক দাও, পিডিএফ দিয়ে দিবে সাথে সাথে, কোনো সমস্যা নাই, ওকে? তো একটু আসি, এরপর আমরা একটু আসি। কেঁচো গুন্ডুস বাগধারার অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ। এরপর দেখো সর্বনাম পদের সঙ্গে কি কি যুক্ত হয়? সর্বনামের সাথে কি কি যুক্ত হয়? সর্বনাম কি ভাই? সর্বনাম হচ্ছে প্রোনাউন। সর্বনাম মানে কি? প্রোনাউন। এই প্রোনাউনের সাথে কি কি যুক্ত হইতে পারে? দেখো প্রোনাউনের সাথে কি কি যুক্ত হইতে পারে? প্রোনাউনের সাথে যুক্ত হয় বিভক্তি। কি যুক্ত হয়? বিভক্তি যুক্ত হয়। প্রোনাউনের সাথে কি যুক্ত হয়? নির্দেশক যুক্ত হয়। প্রোনাউনের সাথে কি যুক্ত হয়? বচন যুক্ত হয়। তাহলে মনে রাখবা, সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, প্রোনাউনের সাথে কি কি যুক্ত হয়? প্রোনাউনের সাথে বা আমাদের সর্বনামের সাথে বা প্রোনাউনের সাথে কি কি যুক্ত হয়? বিভক্তি, নির্দেশক, বচন। বিভক্তি, নির্দেশক, বচন। বিভক্তি, নির্দেশক, বচন। তুমি যদি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো বা মুখস্থ করে রাখো বা লেখা রাখতে পারো, সর্বনামের সাথে সর্বনাম পদের সঙ্গে কি কি যুক্ত হয়? সবসময় সর্বনাম পদের সঙ্গে বিভক্তি, নির্দেশক অথবা বচন যুক্ত হয়। বিভক্তি, নির্দেশক অথবা বচন যুক্ত হয়। সবাই একটু @ লিখো তো, সবাই একটু ক্লাসে @ লিখো। আমাদের ক্লাসে মনে হচ্ছে স্টুডেন্ট সংখ্যা খুবই কমে যাচ্ছে, তোমরা একটু ক্লাসে @ লিখে দাও তো সবাই একটু @ লিখো। সবাই একটু ক্লাসে @ লিখো। সবাই একটু ক্লাসে @ লিখে দাও তো, ওকে? এরপর আমরা একটু আসি যে 90 নাম্বার। দেখো রক্তকমল শব্দটি কোন সমাস? রক্তকমল এটা কোন সমাস? রক্তকমল কোন সমাস? একটু দেখো, এখানে আছে দ্বিগু সমাস। আমি দ্বিগু সমাসটা আগে তোমাকে একটু বুঝাই। দ্বিগু সমাস মানে কি? এই পিডিএফ কি শিক্ষা বইয়ে আছে? হ্যাঁ, শিক্ষা বইও আছে, সমস্যা নাই। না, ওই বাগধারা আজকে যে পিডিএফটা দিব, বাগধারা তোমার পিডিএফ শিক্ষা বইয়ে নাই। শিক্ষা বই এত ডিটেল বেশি নাই, ঠিক আছে? বাগধারাটা তোমার শিক্ষা বই এত ডিটেলস এতগুলো নাই, ঠিক আছে? শিক্ষা বই তো হচ্ছে বেস্ট জিনিস, যেখানে স্পেশাল সব জিনিসগুলো আছে, ঠিক আছে? তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার জন্য আরও স্পেশাল করে আমি কিন্তু শিক্ষা বইয়ে যেগুলো তো আছে, শিক্ষা বইয়ের বাহিরেও তোমাদের জন্য আমি কিন্তু
এই শিক্ষা বইয়ের বাইরে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ আমি একটা বাগধারা শিট বানাইছি। এই শিটটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না ভাই। তোমাদের জন্য আমি রাজশাহী এবং গুচ্ছের আগ পর্যন্ত তোমাদের জন্য আমি প্রতিনিয়ত কাজ করেই যাব। স্পেশাল শিট, স্পেশাল নোট যা লাগে সব আমি দিতে রাজি আছি। জাস্ট তোমরা ক্লাস করবা, তোমরা রেগুলার ক্লাস করবা। তোমরা চান্স পেয়ে ভাইকে একটা ফোন দিয়ে বলো ভাই আমি চান্স পাইছি অমুক জায়গায়, জাস্ট এতটুকু শুনতে চাই, আর কিচ্ছু না। তোমরা জাস্ট একটা ফোন দিয়ে বলো ভাই অমুক জায়গায় চান্স পাইছি, আপনার কাছে পড়ছিলাম, আলহামদুলিল্লাহ, এতটুকুই, আর কিছু চাই না। ওকে, একটু আসো দেখো দ্বিগু সমাস কাকে বলে? আমরা জানি যে সমাস পড়ে আমি 4 লাইনে, সমাস পড়ে আমি কয় লাইনে? 4 লাইনে। দ্বন্দ্বে উভয়পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ ভাই। জাস্ট এই 4 লাইনে আমি সমাস শেষ করি। ভাই আজকে ক্লাসটা পিডিএফ দিবেন না? আজকে ক্লাসে পিডিএফ লাগবে। আজকে ক্লাসের প্রশ্নগুলো তোমাকে আমি প্রশ্ন আর অ্যান্সারটা দিয়ে দিতে পারবো, পিডিএফ দিতে পারবো না, কারণ ক্লাসে এই নোটটা পিডিএফটা থাকবে না। হ্যাঁ, ক্লাসের পিডিএফটা থাকবে না। আমি তোমাকে এতটুকু করে দিতে পারি, আজকে ক্লাসে যে 20টা প্রশ্ন আমি পড়াবো, এই 20টা প্রশ্ন আর উত্তর দিয়ে দিতে পারবো। ওকে, একটু আসি। আমি বলছি দ্বিগু সমাস মানে কি? দ্বিগু সমাসে কি থাকে? দ্বিগু সমাসে মূলত দ্বিতকে গাই পরপদের গান। তাহলে দ্বিত হচ্ছে দ্বিগু সমাস, তত হচ্ছে তৎপুরুষ সমাস, কত হচ্ছে কর্মধারয় সমাস। এই 3টা সমাসে পরপদ প্রধান। তবে দ্বিগু সমাসের শুরুতে থাকে কি? সংখ্যা। তাহলে সংখ্যা প্লাস পরপদ প্রধান মানে হচ্ছে দ্বিগু সমাস। এখানে সংখ্যা আছে? নাই। এখানে শুরুতে সংখ্যা নাই, পরপদ প্রধান কিন্তু শুরুতে সংখ্যা নাই, তার মানে এটা হবে না। এরপর আছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই, অব্যয়ীতেও পূর্বপদ, এখানে পূর্বপদের কোনো প্রাধান্য নাই, তার মানে এটা হবে না। আচ্ছা, তৎপুরুষ সমাসে কি থাকে? তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ থাকে, এখানে বিভক্তি লোপেরও কোনো কারবার নাই। আছে কি? কর্মধারয় সমাসে কি থাকে? কর্মধারয় সমাসে থাকে তুলনা বা কম্পেয়ার থাকে, তো কর্মধারয় সমাসে কি থাকে? তুলনা থাকে। দেখো আছে রক্ত কমল, তাহলে কমলের একটা রং নির্দেশ করতেছে রক্ত কমল, তাহলে কমল রক্তের ন্যায়, এটা কি হবে? কমল রক্তের ন্যায়। তাহলে এটা কি সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। এটা কোন সমাস? এটা হবে কর্মধারয় সমাস। এটা কি হবে? এটা হবে কর্মধারয় সমাস। রাইট অ্যান্সার হবে কর্মধারয় সমাস। ওকে, এটা হবে কর্মধারয় সমাস। রক্ত কমল, এটা হচ্ছে কর্মধারয় সমাস। এরকম করে আমি বলতে পারি ফুলকুমারী, তুষার শুভ্র, তারপর হচ্ছে সিংহ পুরুষ, তারপর হচ্ছে আমরা যদি বলি ঝালমুড়ি, এটা হচ্ছে মধ্যপল্লবী কর্মধারয় সমাস। আমরা যদি বলি বিষাদ সিন্ধু, প্রেম ডোর, তারপর হচ্ছে আর কি বলবো যে ফুলকুমারী, চাঁদমুখ, তারপর হচ্ছে যেটাকে আমরা বলি তুষার শুভ্র, তারপর আমরা যদি বলি অধর পল্লব, এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, ওকে। আমরা যদি বলি খোকন সোনা, তাহলে খোকন সোনা কর্মধারয় সমাস। ওকে, এখন আসি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে প্রশ্ন হয়। এই রাবিতে কারা চান্স পাবা বলো? একটু খেয়াল করো, রাবিতে প্রশ্ন কেমন হয়? কারা রাবিতে চান্স পাইতে চাও? কারা? রাবির প্রশ্ন কেমন হয়? চলো কথা বলি। রাবির প্রশ্ন কেমন হয় একটু দেখি। সমাস পাই অন্য টপিক দেন ভাই। আচ্ছা, সমাসের ক্লাস নিব, একটা ক্লাস নিয়ে দেবো, চাও সমাসের একটা ক্লাস নিয়ে দেবো। কারা সমাসের ক্লাস চাও একটু কমেন্ট করো তো দেখি। কারা সমাসের ক্লাস চাও একটু খেয়াল করো। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথা থেকে প্রশ্ন হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত কোথা থেকে প্রশ্ন হয় কোথা থেকে? আমরা এটা নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করব। দেখো, বিগত বছরগুলোতে আমি যদি টপিকগুলোর দিকে তাকাই, বাংলা ফার্স্ট পেপার বলতে এখানে কি আছে? এখানে আছে গদ্য, আছে পদ্য, নাটক এবং উপন্যাস। এই 4টা জায়গা থেকে তোমার 35টা এমসিকিউ আসছে 22-23 সেশনে। এটা কিন্তু একটা ইউনিটে না, এটা হচ্ছে অল ইউনিটে। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটে তোমার এক সেশনে 35টা প্রশ্ন হয়েছে তোমার বাংলা ফার্স্ট পেপার থেকে। তাহলে একটু চিন্তা করো, 23 সালে 2022-23 সেশনে 35টা প্রশ্ন হয়েছে বাংলা ফার্স্ট পেপার থেকে। 21-22 সেশনে 20টা প্রশ্নই হয়েছে ফার্স্ট পেপার থেকে।
20-21 সেশনে 24টা প্রশ্ন হয়েছে ফার্স্ট পেপার থেকে, 24টা প্রশ্ন হয়েছে ফার্স্ট পেপার থেকে। হৃদয় ক্যামেরাটা চলে গেল কেন দেখো তো, ওকে একটু খেয়াল করো। এরপর দেখো 19-20 সেশনে তোমার 19টা প্রশ্ন হয়েছে তোমার ফার্স্ট পেপার থেকে। তারপর হচ্ছে 18-19 সেশনে 16টা প্রশ্ন হয়েছে ফার্স্ট পেপার থেকে। তাহলে তুমি চিন্তা করো, আমি কিন্তু এটা একটা ইউনিটের কথা বলতেছি না, এটা হচ্ছে অল ইউনিটে। একটা ইউনিভার্সিটি অল ইউনিট মানে হচ্ছে সবগুলো ইউনিটে এক বছরে কয়টা করে প্রশ্ন হয়, এক বছরে কয়টা করে প্রশ্ন হয়। তাহলে দেখো আমাদের উচ্চারণ থেকে একদম এই 2022-23 সেশনে একটা প্রশ্ন হয় নাই। সবগুলো ইউনিট ABCD যত ইউনিট আছে সবগুলো ইউনিট মিলে একটা প্রশ্ন হয় নাই উচ্চারণ থেকে, মানে শূন্য 2022-23 সেশনে। দেখো আমাদের উচ্চারণ থেকে আবার প্রশ্ন আসছে 21-22 সেশনে মাত্র 5টা প্রশ্ন আসছে। তারপর আবার 20-21 সেশনে একটা প্রশ্ন আসছে, 19-20 এবং 18-19 প্রশ্ন নাই, শূন্য। তার মানে উচ্চারণ টপিক্সটা যেহেতু তোমাদের HSC সিলেবাসে আছে, তার মানে তোমরা HSCতে একবার উচ্চারণ পড়ছো, যার কারণে রাজশাহীতে অনেক বড় একটা ব্রেক নেয়। HSCতে কি করে, HSCতে যেহেতু পড়ে আসছো, এই উচ্চারণ থেকে খুব কম প্রশ্ন আসে, তুলনামূলকভাবে কম প্রশ্ন আসতে পারে, তবে খুব কম। তার মানে তোমাকে ফার্স্ট পেপার আমার দেখতে হবে বিগত 5-7 বছরে ফার্স্ট পেপার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হিউজ কোশ্চেন করতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্স্ট পেপার থেকে হিউজ কোশ্চেন হয়। ফার্স্ট পেপারে গদ্য পদ্য নাটক উপন্যাসগুলো ভালোভাবে পড়ো। ফার্স্ট পেপারে যদি নোট লাগে PDF লাগে ভাইকে বলবা, ভাই অবশ্যই দিব, ওকে। এরপর আসি নত্যবিধান, সত্যবিধান এবং বানান। দেখো নত্যবিধান, সত্যবিধান, বানান এটা একই সাথে একটা রিলেটেড টপিক, ঠিক আছে। একটা হচ্ছে মূর্ধন্য মূর্ধন্যস্বর ব্যবহার, আর একটা হচ্ছে বাংলা বানানের নিয়ম, দুইটা কাছাকাছি টপিক্স। এই দুইটা টপিক্স থেকে দেখো নত্য সত্যবিধানে 22-23 সেশনে একটা প্রশ্ন আসছে, আর 22-23 সেশনে বানান থেকে 4টা প্রশ্ন আসছে। 21-22 সেশনে নত্য সত্যবিধান থেকে 2টা প্রশ্ন আসছে মানে অল ইউনিটে, আর 4টা প্রশ্ন আসছে বানান থেকে। 20-21 সেশনে তোমার একটা প্রশ্ন আসছে নত্য সত্যবিধান থেকে, 3টা প্রশ্ন আসছে বানান থেকে। 19-20 সেশনে তোমার একটা প্রশ্ন আসে নাই, আর বাংলা বানান থেকে 3টা প্রশ্ন আসছে। 18-19 সেশনে তোমার একটা প্রশ্ন আসে নাই নত্য সত্যবিধান থেকে, আসছে বাংলা বানান থেকে 3টা প্রশ্ন আসছে। তাহলে দেখতে হবে আমাকে বানান এবং নত্য সত্যবিধান থেকে রেগুলার প্রশ্ন হয়, প্রতি বছর এখান থেকে একটা টপিক একটা প্রশ্ন হয়। তোমাকে ধরে নিতে হবে এই টপিক্সটা তুমি যদি পড়ো তুমি একটা মার্ক নিশ্চিত পাবা। তার মানে বাংলা বানানের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, বাংলা প্রথম পত্র খুবই গুরুত্বপূর্ণ। উচ্চারণ তুমি যদি না পারো স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। পদ প্রকরণ যেহেতু অল্প সময় আছে, পদ প্রকরণ থেকে প্রতি বছর দেখো 9টা প্রশ্ন আসছে, 4টা আসছে, 3টা আসছে, একটা আসছে। তার মানে রেগুলার প্রশ্ন হচ্ছে, তার মানে পদ প্রকরণটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। এরপর দেখো উপসর্গ, সবচেয়ে সহজ একটা টপিক্স। এই প্রশ্নটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। 22-23 সেশনে একটা প্রশ্ন হয় নাই, কিন্তু আবার 21-22 সেশনে 4টা প্রশ্ন হয়েছে। আবার দেখো 20-21 সেশনে প্রশ্ন হয় নাই, একটা হয়েছে, আবার 19-20 হয় নাই, আবার একটা হয়েছে, আবার হয় নাই, এরকম করে যাচ্ছে। তার মানে এই টপিক্সটা থেকে রেগুলার প্রশ্ন হয় না, মাঝে মাঝে প্রশ্ন হয়। তার মানে এই টপিক্সটা যেহেতু সহজ, তোমরা একবার পড়ে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ওকে। এরপর দেখো সমাস, সমাস। এই টপিক্স থেকে প্রশ্ন হয় না এরকম ইয়ার খুব কম গেছে, রেগুলার প্রশ্ন হয়। সমাজ থেকে দেখো 4টা প্রশ্ন হয়েছে এক বছরে, 4টা হয়েছে এক বছর, শুধু প্রশ্ন হয় না, আর পরের বছরই আবার 3টা প্রশ্ন হয়েছে। তার মানে রেগুলার সমাজ থেকে প্রশ্ন আসে। তোমার সমাজটা অবশ্যই পড়ে যাবা, কারণ এখান থেকে তুমি একটা নাম্বার কমন পাবা, এক নাম্বার তুমি কমন পাবা, ওকে। দেখো বাক্য থেকে কি বাক্য প্রকরণ, বাক্য পরিবর্তন, বাক্যান্তর, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে রেগুলার প্রশ্ন হয়। 8টা, 4টা, একটা, আবার একটা প্রশ্ন। তার মানে তুমি এইখান থেকে রেগুলার একটা প্রশ্ন কমন পাবা, একটা থেকে 2টা প্রশ্ন কমন পাবা, 1 থেকে 2টা প্রশ্ন তুমি কমন পাবা। কারণ বাক্য শুদ্ধিকরণ থেকে 1 অথবা 2, তোমার যদি কপাল ভালো হয় 2টা প্রশ্ন কমন পাবা, আর কপাল খারাপ হলে একটা প্রশ্ন মাস্ট কমন পাবা। দেখো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, এটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, সোজা কথা বাংলা ভাষার ইতিহাস, বাংলা ব্যাকরণের ইতিহাস। এই দুইটা ইতিহাস থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে গ্যাপ দিয়ে প্রশ্ন হয়। তার মানে এই ইতিহাসটা তুমি যদি চাও স্কিপ করতে পারো, তবে যারা ইতিহাসটা পড়া যাবে তাদের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে
তারা তোমার চেয়ে বেশি নাম্বার পাবে, তোমার চেয়ে বেশি নাম্বার পাবে। দেখো সবাই কিন্তু ব্যাকরণ পড়া যাবে, কিন্তু ইতিহাস কেউ পড়া যাবে না। তুমি যদি এই দিক থেকে যদি তুমি ইতিহাসগুলো পড়া যাও, যে বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, এই জিনিসগুলো যদি তুমি পড়া যাও, তাহলে তুমি কিন্তু অন্যদের চেয়ে আগায় থাকবা। আর এডমিশনের পরীক্ষাগুলো এরকমই হয়, অন্যের চেয়ে যদি তুমি 2-1টা নাম্বার এক্সেপশনাল বেশি পাও, তাইলেই কিন্তু তোমার জন্য চান্স পাওয়া পসিবিলিটি সবচেয়ে বেশি। ওকে, এরপর আসো বাংলা ভাষা ধ্বনি বর্ণ। এই যে ধ্বনি বর্ণ বিন্যাস, স্বরধ্বনি কয়টি, মৌলিক স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জন ধ্বনি কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হয়। ওকে, এরপর দেখো ধ্বনি পরিবর্তন এবং যুক্ত বর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসে না বললেই চলে, খুব কম, খুব কম। তোমার যদি সমস্যা থাকে বা টেনশন থাকে তুমি এটা স্কিপ করতে পারো। ওকে, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে প্রশ্ন হয়, একদম ইজি টপিক। নিত্য পুরুষবাচক শব্দ, লিঙ্গান্ত যেটা লিঙ্গ বলি, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন হয়, তুমি এই জায়গাটা ভালো করে তুমি পড়ে যাবা একবার, মানে আধা ঘন্টা রিভিশন দিলে এই জায়গায় আর কিছু নাই পড়ার মতো ভাই, খুবই ইজি একটা টপিক্স। তুমি চাইলে এই টপিক্সটা পড়তে পারো। এটা দেখে আমার বোন ক্লাস 3-তে পড়ে, সেও পড়ে দেখি এই টপিক্স, তারও এই টপিক্সটা আছে। তার মানে এটা খুবই ইজি একটা টপিক্স, তুমি চাইলেই পড়তে পারবা। ঠিক আছে, দ্বিরুক্তি শব্দ এবং সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ এবং সংখ্যাবাচক শব্দ থেকে রেয়ার, মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে প্রশ্ন হইতে দেখা যায়। সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, এগুলো ছোট ছোট টপিক্স, তুমি পড়ে যেতে পারো। বচন মাঝে 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 প্রশ্ন হয়, হয় না বললেই চলে, এগুলো তুমি জাস্ট রিভিশন দিয়ে যাবা। ধাতু ও ধাতুর প্রকারভেদ, এই জায়গা তো রেয়ার, মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে প্রশ্ন হয়। তবে ধাতু আর ধাতুর প্রকরণ এগুলো তোমার পড়তে হবে, কিছু করার নেই, কারণ এই যে প্রকৃত প্রত্যয় থেকে আবার রেগুলার প্রশ্ন হয়, প্রকৃত প্রত্যয় থেকে আবার রেগুলার প্রশ্ন, তার মানে এই দুইটা টপিকস তোমাকে অবশ্যই পড়তে হবে যদি তুমি একটা নাম্বার পাইতে চাও। ঠিক আছে, শব্দ, এই শব্দ থেকে রেগুলার প্রশ্ন হয়, দুইটা প্রশ্ন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শব্দ ভাণ্ডার থেকে, শব্দ ভাণ্ডার থেকে দুইটা প্রশ্ন হয় রেগুলার। কিভাবে হয় যেমন একটু বলি, আসে মৌলিক শব্দ কোনটি, যৌগিক শব্দ কোনটি, এটা তো একটা আছে। আরেকটা হচ্ছে কোনটা দেশি শব্দ, বিদেশি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা পর্তুগিজ শব্দ, কোনটা হিন্দি শব্দ, এই জায়গা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে তোমার যদি দরকার হয়, তুমি আমার এই শিক্ষা বইটাতে আমি খুব সুন্দরভাবে শব্দ ভাণ্ডার টেকনিক দিয়ে এই বইটাতে দেয়া আছে, তোমরা একটু টেকনিকগুলো যদি ফলো করতে চাও, এই বইটা রকমারিতে রিস্টক করা হয়েছে। দীর্ঘ 1 মাস এই বইটা স্টক আউট ছিল বাজারে, লাইব্রেরিতে ছিল না, এখন রকমারিতে আবার স্টক হয়েছে। রকমারিতে মেবি 14 কপি না 12 কপির মতো আছে। তো তোমরা যদি কেউ চাও, এই বইটা রিস্টক করা হয়েছে, রকমারিতে পাওয়া যাচ্ছে, তোমরা রকমারিতে অর্ডার দিয়ে এই বইটা সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের একটা পূর্ণাঙ্গ সাজেশন এবং মডেল টেস্ট বই, 50টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে, তুমি চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো। রকমারিতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তোমরা সবাই একটু সংগ্রহ করে নিবা। ওকে, দেখো কারক ও বিভক্তি, এখান থেকে প্রশ্ন হয় ভাই। তোমাদের কারকের ক্লাস খুব শীঘ্রই হবে। তোমরা যারা প্রাইভেট ব্যাচের আমার স্টুডেন্ট, যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, তাদের নেক্সট ক্লাসে আমরা কাল পড়াবো, আমরা কাল পড়াবো, ক্রিয়ার কাল পড়াবো, তারপরে আমরা কারক পড়াবো। আমাদের 14 নম্বর লেকচারে কারক আছে। ওকে, এরপর আসি অনুসর্গ এবং বাচ্য। অনুসর্গ এবং বাচ্য, একটু আগে আমি অনুসর্গের ক্লাস নিয়েছি, যে ফাহিমের সাথে নাচছে পরিমণি, তাহলে ফাহিমের সাথে এই অনুসর্গ থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, অনুসর্গ উপসর্গ থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। জ্যোতি ও বিরাম চিহ্ন থেকে প্রশ্ন হয় না বললেই চলে, একদমই হয় না। তারপরও একটু রিভিশন দিয়ে যাও যদি সময় থাকে। ক্রিয়ার কাল ও পুরুষ, ক্রিয়ার কাল, এই যে ক্রিয়ার কাল পুরুষ, এখান থেকে আমাদের প্রশ্ন হবে। আমাদের যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, আগামীকালকে এই টপিক্সটা পড়ানো হবে। ওকে, এরপরে একটু আসো ছন্দ অলঙ্কার। ছন্দ অলঙ্কার থেকে মাঝে সাঝে একটা প্রশ্ন হয়, তোমরা যদি বলো আমি ছন্দ অলঙ্কারটা আজকের ক্লাসে, আজকে না, আমি আরেকটা দিন তোমাদেরকে নেক্সট ক্লাসে, আগামীকালকে ক্লাসে আমি পড়াই দিব, তোমরা চাইলে। ছন্দ অলঙ্কার থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। শব্দার্থ থেকে প্রশ্ন হয় ভাই, এটা হচ্ছে বিরোচন অংশের একটা পার্ট, অথবা বাংলা ফার্স্ট পেপারও বলতে পারো। বাংলা ফার্স্ট পেপার থেকেও বিরোচন অংশ বা বাংলা ফার্স্ট পেপার দুইখান থেকে এখানে প্রশ্ন হয়, শব্দার্থ থেকে প্রশ্ন হয়, তোমরা পড়তে পারো। বিরোচন অংশ অবশ্যই পড়বা, কারণ বিরোচন অংশ থেকে একটা হিউজ মার্ক থাকে। বাংলা ফার্স্ট পেপার এবং বিরোচন অংশ, এই দুইটা পড়লে তুমি চান্স পাবা, সরি পাস করবা। বিরোচন অংশ এবং ফার্স্ট পেপার, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়। তাহলে বিরোচন অংশে কি আছে? বাগধারা, প্রবাদ প্রবচন, এক কথা প্রকাশ, পারিভাষিক শব্দ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস, এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এখান থেকে রেগুলার প্রশ্ন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, বাংলা ভাষাভিত্তিক সাহিত্য, এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন থাকে। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এই সিলেবাসটা পড়তে পারো, ভাইয়ার এই গাইডলাইনটা পড়তে পারো, আশা করি তুমি হতাশ হবা না, এই জায়গা থেকে সর্বোচ্চ কমন পাবা। ওকে, এরপর একটু আমরা আসি, তোমরা যারা
গুচ্ছের জন্য গুচ্ছের প্রস্তুতি নিতে চাও, আমাদের গুচ্ছের এক্সাম ব্যাচের এক্সাম শুরু হয়েছে। আমাদের মূলত আজকে আমরা এই গুচ্ছের জন্য এক্সাম নিব। আমরা বলছি আমাদের গুচ্ছের 99 টাকা একটা বাংলা এক্সাম ব্যাচ চালু আছে, যেখানে আমি 15টি পরীক্ষা নিব, 15টি গুচ্ছের জন্য এক্সাম এবং 5টা মডেল টেস্ট এবং 5টা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য রাবির জন্য 5টি মডেল টেস্ট, রাবির জন্য 5টি মডেল টেস্ট, মোট 25টা মডেল টেস্ট, মোট 25টি এক্সাম এবং স্পেশাল যত নোট আছে সব নোট তোমরা পিডিএফ ফ্রি পাবা, নোটগুলো পিডিএফ ফ্রি পাবা। আমাদের এই এক্সাম ব্যাচের কোর্স ফি ছিল 200 টাকা, আমরা 200 টাকা থেকে এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র 99 টাকা তোমাদের এই এক্সাম ব্যাচটা চালু আছে। আমাদের এই এক্সাম ব্যাচের এক্সাম আজকে শুরু হয়েছে। আমরা আগামী 5 দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 5টা মডেল টেস্ট শুরু করছি। আজকে একটা হয়েছে, আজকে এটা রাইবিলাতে হয়েছে, কিন্তু আগামী নেক্সট আমাদের এক্সামগুলো আমরা চলমান থাকবে। প্রতিদিন রাত 10টায় আমাদের পেড ব্যাচের এক্সাম হয়। তো তোমরা যারা আমাদের এই এক্সাম ব্যাচে মাত্র 99 টাকায় বাংলা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এই এক্সাম ব্যাচে আর কি আছে ভাই? এই এক্সাম ব্যাচে আরও আছে, তোমাদেরকে আমি যদি বলি, এই এক্সাম ব্যাচে যদি তোমরা ভর্তি হও, তোমরা কি কি পাবা আমি একটু বলি। তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমরা 15টা পরীক্ষা দিতে পারবা, তোমরা 15টা গুচ্ছের জন্য পরীক্ষা দিতে পারবা, 15টা মডেল টেস্ট গুচ্ছের জন্য 5টা হচ্ছে রাবির জন্য, 5টা, মোট 25টা এক্সাম হবে, মোট 25টা এক্সাম হবে। তোমরা প্রত্যেকটা বিষয়ে তোমরা স্পেশাল পিডিএফগুলো পাবা এবং তোমাদের এই কোর্স ফি হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা কি পাবা? বাংলার যে সমাস, কারক, বিভক্তি, প্রকৃত প্রত্যয়, এইরকম 5টি ফ্রি ক্লাস পাবা, 5টি ক্লাস পাবা। এই সব মিলে তোমাদের এক্সাম ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 99 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাও, বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে এই নাম্বারে 01814443392 এই নাম্বারে 99 টাকা পাঠায় তুমি জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। দেখো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও, এই নাম্বারে জাস্ট পেমেন্ট করে মানে সেন্ড মানি করবা, সেন্ড মানি করে লাস্ট 2 ডিজিট দিয়ে জাস্ট SMS দিবা, আমাদের সিক্রেট গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে, ওকে? কারা কারা এখন লাইভ ভর্তি হতে চাও, লাইভ ক্লাসে কারা কারা ভর্তি হতে চাও আমাকে অবশ্যই জানাও। আর যদি কারো আর্থিক সমস্যা থাকে যে ভাই 99 টাকা দিতেও আমার আর্থিক সমস্যা, তাদের জন্য আমি নির্দয় হব না। ভাই 99 টাকায় তুমি কি চাও ভাই? একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা 99 টাকা, আমার কাছে মনে হয় না যে এটা বিশাল বড় একটা বিগ ডিল। আমি চাই যে সকল শিক্ষার্থীরা একটা ভালো প্রস্তুতি নাও, তোমাদের জন্যই মূলত এই ব্যাচটা আমি চালু করেছি, ওকে? আমরা একটু আসি ভাষার মূল, একটু খেয়াল করো, ভাষার কোন রূপ ব্যাকরণ রীতিতে অনুসরণ করে না? ভাষার কোন রূপ ব্যাকরণ রীতিতে অনুসরণ করে না? সবাই একটু কমেন্ট করে জানাও। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে না? ভাষার করে, আচ্ছা খেয়াল করো, ভাষার কোন রূপ ব্যাকরণ রীতি অনুসরণ করে? চলে, হ্যাঁ। যদি বলে চলে না, তাহলে হবে চলিত, চলে না বললে হবে চলিত। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? একটু সবাই কমেন্ট করো তো, ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সবাই একটু কমেন্ট করে জানাও তো, ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? আমরা সবাই জানি সাধু ভাষা সবসময় ব্যাকরণ অনুসরণ করে চলে। সাধু ভাষা সবসময় কি করে? ব্যাকরণ অনুসরণ করে চলে। আর যদি বলে চলে না যদি বলে, সেক্ষেত্রে হবে চলিত ভাষা। সেক্ষেত্রে কি হবে? চলিত ভাষা, কারণ চলিত ভাষা ব্যাকরণের সকল রুলস মানে না, ওকে? এরপরের প্রশ্ন আসি আমরা। 92 নম্বর প্রশ্ন বলছে, অনুবীক্ষণ শব্দের অক্ষর কয়টি? অনুবীক্ষণ শব্দে অক্ষর কয়টি? তারপরে এটা অক্ষর নির্ণয় থেকে প্রশ্নটা আসছে, অক্ষর থেকে। কই থেকে আসছে? অক্ষর থেকে। আমরা জানি অক্ষর নির্ণয়ের একটা সহজ টেকনিক হচ্ছে আমার SMS টেকনিক। একটা টেকনিকের নাম কি? SMS টেকনিক। এই টেকনিকটা কি? এটা হচ্ছে এই শব্দটাকে আমরা বাংলিশ করব। এই শব্দটাকে আমরা কি করব? বাংলিশ করব। ANU, অনু, BIK, বিক, KH,
ও এন খন, অনুবীক্ষণ। তাহলে একটা শব্দকে আমরা কি করলাম, বাংলিশ করে লিখলাম। কি লিখলাম, বাংলিশ করে লিখলাম। বাংলিশ করে লেখার পর এই শব্দে যে কয়টি ভাওয়েল পাওয়া যাবে, যে কয়টি ভাওয়েল পাওয়া যাবে এই শব্দে সেই কয়টি অক্ষর আছে। তাহলে আমরা এখানে ভাওয়েল পাইছি কয়টা, ভাওয়েল পাইছি 1টা 2টা 3টা 4টা, এই শব্দে ভাওয়েল পাইছি 4টা, এই শব্দে অক্ষর আছে কয়টা, এই শব্দে অক্ষর আছে 4টি। অক্ষর আছে কয়টি, 4টি। ও নু বিক খন, 4টা অক্ষর আছে। এই শব্দে অক্ষর আছে কয়টা, 4টা। তার মানে যে শব্দটা পাবো আমরা, যেই শব্দটা পাবো সেই শব্দের যদি আমরা বাংলিশ করে লিখি, সেই শব্দটাকে যদি আমরা কি করে লিখি, বাংলিশ করে লিখি, বাংলিশ করে লিখলে ওই শব্দে যে কয়টি ভাওয়েল পাওয়া যাবে সে কয়টি অক্ষর। তবে একসাথে যদি একাধিক ভাওয়েল থাকে সেক্ষেত্রে একটা অক্ষর কাউন্ট হয়। তাহলে অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টা, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টা, বলো তো দেখি, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টা, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টা, বাচ্চারা অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টা, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টা, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টি, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টি, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে 4টি। কয়টি, 4টি। কয়টি, 4টি। অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে 4টি। কারণ যে শব্দটা পাবো ওই শব্দটাকে বাংলিশ করে লিখবা, তাহলে অনুবীক্ষণ শব্দের অর্থ আমরা পাবো। এরপর একটু আসি, দেখো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় কি বলে। আমাদের এক কথা প্রকাশ থেকে প্রশ্নটা আসছে, এটা বিরোচন অংশ থেকে আসছে। কই থেকে আসছে, বিরোচন অংশ থেকে আসছে। দেখো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, তাকে কি বলে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, ঐতিহাসিক, ইতিহাস মানে ইতিহাস বক্তা, ইতিহাস বিশেষজ্ঞ, ইতিহাস রচয়িতা, তাকে কি বলে বলো। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, 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 বলো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে। 93 নম্বর কোশ্চেন, দেখো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে, তাকে কি বলে, তাকে কি বলে, তাকে কি বলে, তাকে বলে ইতিহাস বেত্তা, ইতিহাস বেত্তা, ইতিহাস বেত্তা। ঠিক আছে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা ইতিহাস বেত্তা বলা হয়। ওকে, আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ। রাইট অ্যান্সার কি হবে, অপশন খ। যাদের উত্তর সঠিক হয়েছে, যাদের উত্তর সঠিক হয়েছে সবাই একটা লাভ ডিরেক্ট কমেন্ট করো তো দেখি। যাদের উত্তর সঠিক হয়েছে তারা একটা লাভ ডিরেক্ট কমেন্ট করো, আর যাদের উত্তর ভুল হয়েছে তারা স্যাড ডিরেক্ট কমেন্ট করো। যারা পারো না তারা স্যাড ডিরেক্ট কমেন্ট করো, যারা পারছো তারা লাভ ডিরেক্ট কমেন্ট করো। দেখো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে, 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 টেন্স বলে, টেন্স। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে, সবাই একটু বলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে। ক্রিয়া সম্পন্ন হওয়া মানে কাজ ঘটার সময়কে কি বলে, ক্রিয়ার কাল বা টেন্স বলে, ক্রিয়ার কাল অথবা টেন্স বলে, ক্রিয়ার কাল অথবা টেন্স বলে, ক্রিয়ার কাল অথবা টেন্স বলে। তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলে, ক্রিয়ার কাল বলে, যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ঠিক আছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলে, কাল বলে, কি বলে, কাল বলে। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলে, ক্রিয়ার কাল বলে। ওকে, এরপরের প্রশ্ন আসি, বলছে তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি, তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি, তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি বা বর্ণ কোনটি, তারণজাত মহাপ্রাণ, তারণজাত মহাপ্রাণ। আমি তোমাদেরকে একটা ছক আঁকায় পড়াইছিলাম গত ক্লাসে, ওই ক্লাসে আমি কিন্তু এগুলো পড়াইছিলাম। তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি, এখানে দেখো তো তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি। আমাদের ধ্বনি বর্ণ ক্লাসে কিন্তু ধ্বনি বর্ণের টপিক্স থেকে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটা, তারণজাত মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ডয়বিন্দু র। ঠিক আছে, ওকে, তারণজাত মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ডয়বিন্দু র। এরপর আসি, দেখো বলছে এ কাজ করতে আমি বদ্ধপরিকর, 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 এ কাজ করতে আমি বদ্ধপরিকর। পরিকর শব্দের অর্থ কি, এখানে পরিকর শব্দের অর্থ কি, পরিকর শব্দের অর্থ কি, পরিকর শব্দের অর্থ কি বলো তো। এই কাজ করতে আমি বদ্ধপরিকর, এই কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি, এখানে পরিকর শব্দের অর্থ কি, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো। এই কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে পরিকর শব্দের অর্থ কি, এই কাজ করতে আমি বদ্ধপরিকর, এই কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ হচ্ছে, পরিকর শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ, এই কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। যেমন তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হবা তোমাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে তোমাদের এক্সামগুলো সুন্দরভাবে আমি নিব।
ঠিক আছে, তাহলে এই কাজ করতে হবে বদ্ধপরিকর, এই কাজ করতে হবে বদ্ধপরিকর। ঠিক আছে, এখানে কি হবে, পরিকর শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি দেওয়া, কথা দেওয়া। ঠিক আছে, দেখো মানব কল্যাণ বলছে, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক কোন জিনিস, একটু খেয়াল করে, এ এক জাগতিক কোন জিনিস, মানব কল্যাণ অলৌকিক কোনো কিছু নয়, মানবের কল্যাণ অলৌকিক কোনো কিছু নয়, এ এক জাগতিক কোন জিনিস, এ এক জাগতিক কোন জিনিস, একটু বলো তো। 97 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার কি, 97 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি, 97 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি, ইসমা তারা লিখেছে 96 ডি, ওকে, নুসরাত লিখেছে ডি, নুসরাত লিখেছে ডি। 97 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, 97 নম্বর কোশ্চেন কি হবে, রাইট অ্যান্সার কি হবে বলো। এ কাজ করতে আমি বদ্ধপরিকর, ওইটা গেছে। এখন দেখো মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক কোন জিনিস, জাগতিক কোন জিনিস, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে মানব ধর্ম। এটা কি, মানবের কল্যাণ হচ্ছে মানব ধর্ম, মানবের কল্যাণ কি, এটা মূলত একটা মানবের ধর্ম, এটা কি মানব ধর্মের মধ্যেই পড়ে, মানব ধর্মের মধ্যেই পড়ে, এটা কি মানব ধর্মের, এটা কি মানব ধর্মের, এটা জাগতিক কিছু নয়, এটা হচ্ছে মানব ধর্ম, এটা কি মানব ধর্ম, রাইট অ্যান্সার হবে মানব ধর্ম, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে মানব ধর্ম, রাইট অ্যান্সার হবে মানব ধর্ম, রাইট অ্যান্সার হবে মানব ধর্ম। এরপর আসি, বলছে নিচের যুগল শব্দ কোনটি, নিচের দেখো একটু নিচে খেয়াল করো, নিচের যুগল শব্দের কোনটি সঠিক, নিচের যুগল শব্দের কোনটা সঠিক, একটু খেয়াল করো কোনটা সঠিক হবে, এখানে বানান কোন দুইটা বানান সঠিক আছে, কোন দুইটা বানান সঠিক আছে, কোন দুইটা বানান সঠিক আছে, একটু বলো তো দেখি কোন দুইটা বানান সঠিক আছে। 98 নম্বর কোশ্চেন, একটু বলো তো কোন দুইটা বানান সঠিক আছে, দুর্নীতি মুমূর্ষ, পরিষ্কার অস্কার, লবণ, দেখো লবণ ভীষণ বানান ভুল আছে, লবণ বানানো ভুল আছে, আশার বানান ভুল আছে, ভূষণ বানান ভুল আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে দুর্নীতি আর হচ্ছে মুমূর্ষ, রাইট অ্যান্সার হবে দুর্নীতি আর মুমূর্ষ, বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্নটা আসছে। এরপরে দেখা বলছে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, দ্রুত বলো। 99 নম্বর কোশ্চেন, দ্রুত বলো। 99 নম্বর কোশ্চেন, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, 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 দ্রুত বলো। 99 নম্বর কোশ্চেন, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, নিত্য সমাসের ব্যাস বাক্য না। সবাই কমেন্ট করতেছো নিত্য সমাস, তাহলে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, তাহলে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, নিত্য 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 সমাসের ব্যাস বাক্য হয় না। এরপরে আসি আমরা 100 আমাদের 100 নম্বর প্রশ্ন, কোনটি স্বরান্ত অক্ষর, স্বরান্ত অক্ষরের আরেক নাম হচ্ছে ওপেন সিলেবল, ইংরেজিতে বলা হয় ওপেন সিলেবল, বাংলায় বলা হয় স্বরান্ত অক্ষর, যাকে আরেকটা নাম আছে তার নাম হচ্ছে মুক্তাক্ষর। এই স্বরান্ত অক্ষরের আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষর আরেক নাম কি, মুক্ত অক্ষর বা মুক্তাক্ষর। বলতো কোনটা স্বরান্ত অক্ষর, যে শব্দ উচ্চারণের সময় শেষ ধ্বনি স্বরধ্বনি হয়, শেষ ধ্বনি কি হয়, স্বরধ্বনি হয়, যে ধ্বনি উচ্চারণের সময় বা যে শব্দ উচ্চারণের সময় শেষ ধ্বনি স্বরধ্বনি হয়, শেষ ধ্বনি কি হয়, স্বরধ্বনি হয়, শেষ ধ্বনি স্বরধ্বনি হয়, তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। যেমন আমি যদি বলি এখানে কি আছে, আশা, আশা, তাহলে সায়ের শেষে কি আছে, শয়ের শেষে একটা আছে, শয়ের শেষে কি আছে, আছে। দেখো পাবন শব্দের শেষে আছে ন, তার মানে ব্যঞ্জন ধ্বনি। দহন শব্দের শেষে ব্যঞ্জন বর্ণী আছে। মরণ শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এগুলো সবগুলোই কি, সবগুলো হচ্ছে বদ্যাক্ষর, এগুলো হচ্ছে বদ্যাক্ষর। আর একমাত্র আশা হচ্ছে মুক্তাক্ষর, আশা হচ্ছে মুক্তাক্ষর। এই মুক্তাক্ষরের আরেক নাম হচ্ছে স্বরান্ত অক্ষর, মুক্তাক্ষরের আরেক নাম কি, স্বরান্ত অক্ষর বা ওপেন সিলেবল। আর বদ্যাক্ষরের আরেক নাম হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর বা বদ্যাক্ষর, যাকে বলা হয় ইংরেজিতে ক্লোজ সিলেবল। তাহলে আশা শব্দ, দেখো মুক্তাক্ষর আর বদ্যাক্ষর চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, যে শব্দ উচ্চারণের শেষে মুখ খুলে টানা যায়, যেমন আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই,
ওকে, তোমাদের অনেকেরই আশা আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, তোমাদের যাদের যাদের আশা আছে যে তোমরা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা চান্স পাইতেই চাও, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি বাংলা গুচ্ছ এক্সাম ব্যাচ। তো তোমরা যারা এই গুচ্ছ এক্সাম ব্যাচটিতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য থাকছে টোটাল 25টি বাংলা এক্সাম, টোটাল 25টি বাংলা এক্সাম। 5টা হচ্ছে রাবির জন্য, 5টা এক্সাম হচ্ছে রাবির জন্য, আর মোট 20টি এক্সাম হচ্ছে তোমাদের গুচ্ছের জন্য। এই গুচ্ছ এক্সাম ব্যাচে তোমাদের সাথে থাকছে গুচ্ছ এক্সাম এবং সাথে থাকছে স্পেশাল পিডিএফ নোট। আমাদের ডিসকাউন্ট দিয়ে আমাদের কোর্স ফি মাত্র 99 টাকা, মাত্র 99 টাকা তুমি কিন্তু পাচ্ছ আমাদের এই এক্সাম ব্যাচটি। বিকাশ, রকেট, নগদ এই নাম্বারে তুমি 01814443392 নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপর তোমরা চাইলেই আমাদের এই গুচ্ছ এক্সাম ব্যাচটিতে ভর্তি হতে পারো। যারা যারা ভর্তি হতে চাও দ্রুত, আমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে। আজকে আমাদের প্রথম এক্সাম ছিল। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা দ্রুত এখনই 99 টাকা আমাদের বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে তোমরা যদি এই 99 টাকা পাঠিয়ে আমাকে SMS করো, আমি তোমাদেরকে সাথে সাথে আমাদের প্রাইভেট গ্রুপে এনরোল করে দেবো। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমি দেখতে চাই কারা কারা ভর্তি হতে চাও। স্ক্রিনে থাকাকালীন সময়ে কারা কারা ভর্তি হতে চাও। স্যার একটা গান শুনতে চাই। গান পরে হবে ভাই, আগে ভর্তি হবো। ওকে, আসি যারা যারা ভর্তি হতে চাও। আজকে আমার ঘুম ধরছে। ক্লাস শেষ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমাদের আজকে 100টা MCQর মাধ্যমে আমাদের 4 দিনে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল ক্লাসগুলো নিয়েছি এগুলো শেষ। আমরা এখন থেকে আবারও ক্লাস নিচ্ছি। আগামীকাল থেকে হয়তো তোমরা যদি চাও আমি ক্লাস নিব, তোমরা যদি চাও। তো সবাই একটু আমাকে বলো তো, সবাই যারা যারা আমাদের, ভাই একটা গান শুনতে চাই ভাইয়া, গান শুনতে চাও? বললাম না, এই যে আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। তো তোমরা যাদের যাদের আশা আছে গুচ্ছতে চান্স পেতে চাও, তোমরা কিন্তু আমাদের এই 99 টাকার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। বাংলা এক্সাম ব্যাচ মাত্র 99 টাকা। তোমরা এখন যারা ভর্তি হতে চাও তারা এই যে ক্লাসে থাকাকালীন সময় মাত্র 99 টাকা, 0181343392, এটাই আমার নাম্বার, এটা আমার বিকাশ, নগদ, রকেট নাম্বার। এই নাম্বারে টাকা পাঠিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আর যারা ভাবছো যে ভাই আগামীকালকে ভর্তি হবো, আমাদের এক্সাম ব্যাচের এক্সামগুলো হয় রাত 10টায় এক্সাম হয়। তুমি তোমার যে কোনো টাইমে যতবার খুশি তুমি ততবার এক্সাম দিতে পারবা, দিতে পারবা। ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও তারা আমাকে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। আর যদি কেউ চাও যে না ভাই আমি আজকে পারতেছি না, আমি সকালে ভর্তি হব, যারা সকালে ভর্তি হতে চাও তারা জাস্ট এক্সাম লিখে কমেন্ট করো। তোমরা যারা সকালে ভর্তি হতে চাও তোমরা এক্সাম লিখে কমেন্ট করো। তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, সকালে ভর্তি হবা এরকম ভাবছো, তোমরা জাস্ট এক্সাম লিখে কমেন্ট করো। কারা কারা ভর্তি হতে চাও এক্সাম লিখে কমেন্ট করো। কারা কারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি এখনই হোয়াটসঅ্যাপে আছি। আর কারা কারা ভর্তি হতে চাও একটু এক্সাম ব্যাচে, কারা কারা ভর্তি হতে চাও আমাকে একটু নক দাও। আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও যারা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও।
কারা কারা ভর্তি হতে চাও একটু এক্সাম লিখে কমেন্ট করো। ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরি পিডিএফ ওকে, পিডিএফ যাদের লাগবে তোমরা একটু পিডিএফ নিতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দাও, তোমাকে আমি বিরোচন অংশের পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর আগামীকালকে আমরা স্পেশালি বাগধারার উপরে আমরা একটা পিডিএফ দিব, জাস্ট শুধু বাগধারার উপরে আমরা একটা পিডিএফ দিব আগামীকালকে ক্লাসে। ভাইয়া আপনার বাসার নিচে কি কুকুর ডাকতেছে? হ্যাঁ ডাকতেছে, হ্যাঁ এদিকে আমার এই গলিতে কুকুর থাকে। তো ঠিক আছে, তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।